সেদিন সন্ধেবেলা ফুটবল খেলা দেখে ধর্মতলা থেকে বাড়ি ফিরছিলাম, আমি আর কিশোরী। মোহনবাগান হেরে যাওয়াতে মনে কোনো আনন্দ ছিল না। হঠাৎ করেই আমার মাথায় এলো ধর্মতলায় মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি। কিশোরীকে ওখানে যেতে বলায় ও রাজি হয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম তারানাথ একাই বসে আছে। আমাদের দেখতে পেয়ে বললেন, এসো এসো, অনেকদিন পর এলে যে, কি ব্যাপার? কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে উঠতে যাব এমন সময় বাইরে মুষলধারে বৃষ্টি নামল। তারানাথ আমাদের দুজনকে ওই বৃষ্টির মধ্যে ছাড়তে চাইলেন না। আমিও দেখলাম এই বৃষ্টি সহজে ছাড়ার নয়। এরপর তারানাথের মেয়ে চারি আমাদের গরম চা ও জবজবে করে তেলে মাখা মুড়ি দিয়ে গেল। চারির বয়স তখন 10-12 হবে। এর আগেও আমি চারিকে দেখেছি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে যেন কোনো দেবীর রূপ ধারণ করছে। চারি চলে যাওয়ার পরে আমি তারানাথকে বললাম, আপনার মেয়েকে অনেক ছোট থেকেই দেখছি, কিন্তু যতবারই ওকে দেখি আমার কেমন অদ্ভুত লাগে কেন জানি না। তারানাথ মৃদু হেসে বললেন, ও আমার মেয়ে হলেও ওকে আমিও যত দেখি ততই অদ্ভুত লাগে। অবশ্য অদ্ভুত লাগারই কথা, কারণ ও এক দেবীর মন্ত্রপ্রসাদ। আপনার মেয়ে দেবীর মন্ত্রপ্রসাদ? কোন দেবীর? মধুসুন্দরী দেবীর। তাহলে তোমাদের পুরো ঘটনাটা বলি, শোনো। এই বলে তারানাথ গরম চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন। বীরভূমের শ্মশানের সেই অদ্ভুত পাগলির কাণ্ড যা তোমাদের গল্প করেছিলাম, তার ওখান থেকে চলে আসার পর তন্ত্র সাধনার প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মেছিল। ভাবলাম, দেখি না কি আছে এই তন্ত্র সাধনার মধ্যে। এরপর গুরু খুঁজতে লাগলাম। এখানে ওখানে ঘুরে বেড়াই, কিন্তু খুঁজলে কি হবে? এই পথের পথিকের দেখা পাওয়া অত্যন্ত কঠিন। আমি অনেক সাধু সন্ন্যাসীর সান্নিধ্য গ্রহণ করেছিলাম, কিন্তু পরে যা বুঝলাম তারা বেশিরভাগই ব্যবসাদার। এইরকমই একদিন ঘুরতে ঘুরতে বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ছোট্ট গ্রামের সীমানায় এক মন্দিরে একদিন সন্ধ্যের পর আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা জোগাড় করে আগুন ধরাতে যাচ্ছি, এমন সময় শ্যামবর্ণ, রোগা এবং বয়স্ক একজন সাধুকে দেখলাম। তিনিও মন্দিরে ঢুকছেন দেখে আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম। এবার সাধুটি আমাকে বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে রাগ করে বেরিয়েছিস বুঝি? রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধু হব বললেই যে সাধু হওয়া যায় না রে পাগলা। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করবি যা। মনে মনে ভাবলাম, এই একই কথা ওই পাগলিও আমাকে বলেছিল। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধু বাবার পঞ্চমুণ্ডির আসন। 5টা মরার খুলি পেতে তৈরি। প্রতি রাতে সাধু বাবা সেখানে সাধনা করেন। কেন জানি না, কয়েকদিনের মধ্যে সাধুজির প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা হল। মনে মনে ঠিক করে নিলাম, এই মহাপুরুষটিকে ছেড়ে কোথাও যাব না। এরপর সাধুজির হোমের কাঠ জোগাড় করে দিই, গ্রামে গিয়ে তার চাল ডাল কিনে এনে দিই। এমনই একদিন গ্রামে তেল নুন কিনতে গেছি। সে সময় গ্রামের লোকের মুখে শুনলাম সাধুটি একজন বড় তান্ত্রিক। একজন আমার কাছে এসে আমাকে সতর্ক বার্তা দিয়ে বলল,
এসব সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করো না, ওরা পারে না এমন কোনো কাজ নেই। এমনই এক রাতে মন্দির প্রাঙ্গণে শুয়ে আমি ঘুমোচ্ছি। হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। বরাকর নদীর ধারে কোথাও শিয়াল ডেকে চলেছে অনবরত। সেদিন ছিল শুক্লপক্ষের রাত। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি বাবাজি কার সঙ্গে যেন কথা বলছেন। মনে কৌতূহল হলো, এত রাতে কে এলো এই নদীর তীরে জঙ্গলের মধ্যে? কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম সাধু বাবা এই রাতের মধ্যে একজন মেয়ে মানুষের সাথে কথা বলছেন। একটা গাছের আড়াল থেকে আমি দেখলাম মেয়েটি পরম সুন্দরী। সেদিন এইটুকু দেখার পরেই চলে এলাম। তার পরের দিন রাত্রে আমি ঘুমোলাম না। গভীর রাতে সেই গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি সেই মেয়ে মানুষটি আজও এসেছে। অনেক রাত অবধি সেখানে থাকার পর আমি মন্দিরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিনও সেই একই ঘটনা। এমনই এক গভীর রাতে ওই গাছের আড়ালে দাঁড়িয়ে একটা কথা বুঝতে পারলাম, মেয়ে মানুষটি যেই হোক সে বুঝতে পারে আমি রোজ গাছের আড়াল থেকে তাকে দেখি। এই রকম আরো 10-12 দিন চলার পরে একদিন সাধু বাবার ডাক এলো কোডারমার এক জমিদার বাড়ি থেকে, কি একটা শান্তিযজ্ঞ করার জন্য। সাধুজি প্রথমটায় যেতে রাজি হননি, কিন্তু পরে জমিদারের ছোট ভাই পালকি নিয়ে এসে সাধুজিকে অনেক খোশামদ করার পর তিনি যেতে রাজি হন। সেই দিন সন্ধেবেলা আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মনে মনে ভাবলাম, সাধুজি হয়তো এই মেয়েটিকে খবর দেওয়ার সুযোগ পায়নি, দেখাই যাক না আজ সে আসে কিনা। রাত হতে ঝুপঝুপ করে গিয়ে আমি পঞ্চমন্ডির আসনে বসে পড়লাম। রাত একটু গভীর হতে হঠাৎ আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কেমন আচমকা প্রকট হয়েছে। মেয়েটিকে ভালোভাবে সামনে থেকে দেখলাম, অতীব রূপসী সে। আর একটা বিষয় লক্ষ্য করলাম, মেয়েটি উপস্থিত হওয়ার পর আমার চারিপাশের বাতাসে এক সুগন্ধ ছড়িয়ে পড়ল। এরপর আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়েছে। জ্ঞান ফিরে দেখলাম আমি সারা রাত ওই পঞ্চমন্ডির আসনেই পড়েছিলাম। সারা রাত আমার গায়ে ঠান্ডা বাতাস লাগার ফলে ভীষণ শরীর খারাপ লাগছিল। আস্তে আস্তে উঠে গিয়ে মন্দিরে শুয়ে পড়লাম। বিকেলবেলা সাধু বাবা জমিদার বাড়ি থেকে ফিরে এলেন। আমাকে ওই অবস্থায় শুয়ে থাকতে দেখে সাধু বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? সেই রাত্রে আমার জ্বর এলো। আমি অচৈতন্য হয়ে পড়লাম। কতদিন এইভাবে ছিলাম তা নিজেই জানি না। মাঝে মাঝে জ্ঞান ফিরলে দেখতাম সাধু আমার মাথার গোড়ায় বসে রয়েছেন। তারই সেবায় শুশ্রূষায় আমি সেবার ধীরে ধীরে সুস্থ হলাম। সুস্থ হওয়ার পর এমনই একদিন গাছতলায় বসে আছি, সাধু বাবা এসে মৃদু হেসে বললেন, কি কাণ্ডটাই না বাঁধিয়েছিলে বলো তো? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমন্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? মনে মনে ভাবলাম, সাধু বাবা কি করে জানলেন এ কথা? আমি তো কোনো কথা বলিনি। এরপর সাধু বাবা আমাকে বললেন, তুমি
তুমি কি ভাবছো তা আমি জানি। ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আরে বাপু, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে সব কথা। যাক, প্রাণে বেঁচে গেছো, এই ভালো কথা। কিন্তু আর কখনো এই কাজ করতে যেও না বাবা, কেমন? এরপর আমি মনে মনে ভাবলাম কালই এখান থেকে চলে যাব, কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। পরের দিনই সাধু বাবাকে পাহাড়ি বিছেতে কামড়ালো। আমি দূর থেকে ডাক্তার ডেকে নিয়ে এসে সাধু বাবার সেবা করতে লাগলাম। 3 দিন পর সাধু বাবার জ্ঞান ফিরল এবং দিন 10 পর সাধু বাবা পুরোপুরি সুস্থ হলেন। তারপর একদিন বললাম, আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে সাধুজি? আমার তো কিছুই হচ্ছে না। মিছে এই মন্দিরের প্রসাদে ভাগ বসাতে আমি আর চাই না। দুটো পেটের ভাতের লোভে আমি এখানে আসিনি সাধুজি। সাধুজি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তখন আর কোনো কথা উনি বললেন না। সন্ধে হওয়ার কিছু আগে আমাকে ডেকে উনি বললেন, ভেবেছিলাম এই পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখী হয়ে চলে যাচ্ছ দেখে মন খুব খারাপ হলো আমার। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, আমার প্রাণ বাঁচিয়েছো। তোমাকে আমি কিছু দিতে চাই। তার আগে বলি, তোমার সাহস আছে তো? হ্যাঁ, আছে। এর আগেও তো আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই পাগলি এবং তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। সব শুনে সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি যে এত সহজে তার হাত থেকে রেহাই পেয়ে এসেছো, সে তোমার আগের জন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। ও নিম্নতন্ত্রে ভয়ঙ্কর ভাবে সিদ্ধ। তা কতদিন ওর সাথে ছিলে? প্রায় 2 মাস। যাক, ওর সাথে 2 মাস ছিলে মানে তোমার কিছু কিছু আয়ত্ত হয়েছে। আমি তোমাকে মন্ত্র দেব। তার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি সেই রাত্রে ছাতিম তলায় পঞ্চমুণ্ডির আসনে বসে যাকে দেখেছিলে, সে কিন্তু তোমার মতো মানুষ নয়। কথাটা শোনা মাত্রই আমার গা শিউরে উঠল। তারপর প্রশ্ন করলাম, আমাদের মতন মানুষ নয় মানে? ভূতপ্রেত নাকি? তোমাকে আমি এত কথা বলতাম না যদি না শুনতাম তুমি এই মাতু পাগলির সাথে ছিলে। তবে শোনো, আমার গুরু ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। তার সান্নিধ্যে আমি ভূত ডামর তন্ত্রে সিদ্ধ হই। ভূত ডামর তন্ত্র বিভিন্ন ধরনের হয়। এই তন্ত্রে বিভিন্ন ধরনের যোগিনীদের সাধনা করতে হয়। যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকবে। যেমন কিষ্কিনী দেবীকে মায়ের রূপে পেতে পারো, কনকবতী দেবীকে পাওয়া যায় মেয়ের রূপে, কিন্তু বাকি যে কোনো যোগিনীদের যে কোনোভাবেই পাওয়া যায়। সেদিনও তুমি যাকে দেখেছ তিনি এই ধরনের এক যোগিনী, নাম মধু সুন্দরী দেবী। আজ আমি সেই যোগিনীকে সাধনারই মন্ত্র তোমায় দেব। একে তুমি মায়ের রূপে, মেয়ে রূপে কিংবা প্রিয়তমা রূপে পেতে পারো। তবে আমার মতে প্রিয়তমা রূপে সাধনা কখনো করতে যেও না। এর বিপদের কথা বলি, প্রিয়তমা রূপে সাধনা করলে তিনি তোমায় তার সঙ্গী হিসেবে দেখবে, এবং কোনো সময় যদি তিনি বুঝতে পারেন তুমি অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছ, তাহলে তোমায় বিঘোরে প্রাণ হারাতে হবে ওই যোগিনীর হাতে। এরপর সাধুজি আমায় মন্ত্র দিলেন। তারপর বললেন,
বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। আর আমার এই বুড়ো বয়সে আমি এখন কোথায় যাব? তাই তোমাকেই এখান থেকে চলে যেতে হবে। তারপর আমি সাধুজির ওখান থেকে চলে গিয়ে মাইল 5 দূরে বরাকর নদীর ধারে একটা পড়ে থাকা চালা ঘরে থাকতে শুরু করলাম। পাশের গ্রামের মানুষেরা এসে যে যা দিত তাই খেতাম এবং সন্ধে হলে নদীর ধারে ঝোপে বসে মধু সুন্দরী দেবীর মন্ত্র জপ করতাম। এইভাবে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমশই কমে যেতে লাগলো। তবুও মনকে সান্ত্বনা দিয়ে বললাম, সাধুজি বলেছিলেন 6 মাস মন্ত্র জপ করে হোম করার পর মধু সুন্দরী দেবীর দেখা পাব। 6 মাস সম্পন্ন হওয়ার আর মাত্র একটা রাত বাকি। সাধুজির বলা সমস্ত নিয়ম পালন করে মন্ত্র জপ করছি। পদ্মাসানং সমস্থাও মৎসুন্দর মাথ সম্মতম আমি সাওই উপাসনাম কই সমস্থাও মধু সুন্দরী। এরপর বরাকর নদীর ধারে বসে ভাত রান্না করলাম, কই মাছ পোড়ালাম, একটা কলা পাতা করে ভাত ও কই মাছ দিয়ে প্রসাদ তৈরি করে মন্ত্র জপ করতে করতে হোমের মধ্যে আহুতি দিয়ে ধ্যানে বসলাম। রাত গভীর হল। হঠাৎ এক সময় আমি বাতাসে সেই গন্ধ পেলাম। সামনের দিকে তাকাতেই দেখলাম সেই মহিলা যাকে দেখে পঞ্চমন্ডির আসনে আমি জ্ঞান হারিয়েছিলাম। সেই মহিলা মানে মধু সুন্দরী দেবী আমার সামনে দাঁড়িয়ে আছেন। সাধুজি আমায় বারবার বারণ করেছিলেন প্রিয়তমা রূপে সাধনা না করতে, কিন্তু আমি সেই ভুলটাই করে বসি। মধু সুন্দরী দেবীকে আমি প্রিয়তমা রূপেই সাধনা করেছিলাম। এরপর থেকে প্রতি রাতে সেই আসনে মধু সুন্দরী দেবী আমায় দেখা দিতেন। টানা 3 মাস দেবী আমায় দেখা দিয়েছিলেন। ওই 3 মাসে মধু সুন্দরী দেবী তার মাধুর্যময় ভালোবাসা দিয়েছিলেন আমাকে, যা আমি আজও ভুলতে পারিনি। অমন ভালোবাসা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এমনই একদিন ঘটল এক বিপদ। এক সাঁওতালি মেয়ে বরাকর নদীতে জল নিতে এসে হঠাৎ আমার কাছে এসে বলল, বাবা, ছেলে হয়ে হয়ে খালি মরে যায়, তার কোনো মাদুলি আছে তোমার কাছে? সাঁওতালি মেয়েটি এমন করুণ সুরে বলল, আমার মনে ভারী দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা আমি বলিনি, তবে সাঁওতালি মেয়েটির সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সেই সন্ধ্যায় মধু সুন্দরী দেবীকে দেখলাম এক ভয়ঙ্কর রূপে। সে কি কুটির চোখের চাউনি, গম্ভীর মুখের ভাব, খোলা এলোমেলো চুল, এক তাণ্ডব মূর্তি ধারণ করেছেন মধু সুন্দরী দেবী। দেবীর ওই রূপ দেখে আমি ভয় পেয়েছি বুঝতে পেরে দেবী বললেন, ভয় পাচ্ছ? না, তুমি রাগ করেছো তাই না? মধু সুন্দরী দেবী বিকট অট্টহাসি হেসে বললেন, আজ সকালে তুমি ওই সাঁওতালি মেয়ের সাথে কি এত গল্প করছিলে?
তুমি জানো তোমাদের দুজনকে মেরে ফেলা আমার কাছে এমন কিচ্ছু ব্যাপার নয়। এরপর বহু চেষ্টায় দেবীকে সন্তুষ্ট করলাম। সেই রাত্রি থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। হয়তো এই সাপের কামড়েই একদিন মৃত্যু হবে আমার। পরের দিন মধুসুন্দরী দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় অনেক দূরে নিয়ে যাব এরপর। কোথায়? কত দূর? সে এখন বলা যাবে না, তবে তোমার ভাগ্যে কি সেখানে যাওয়া আছে? এই কথা বলে দেবী সেই রাতে মিলিয়ে গেলেন। তারপরের দিন আবার বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? এমন বিপদ যা আমিও ঠেকাতে পারবো না। কথাটা খুব শিগগিরই ফলে গেল। এমনই একদিন আমার বাড়ির লোক খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে হাজির। এরপর আমাকে বাড়ি আনার জন্য অনেক টানাটানি চলে। আমি কিছুতেই আসবো না, আর ওরাও ছাড়বে না। আমি বাড়ি আসতে চাইনি, কিন্তু মধুসুন্দরী দেবী আমাকে নিরুৎসাহ করলেন। কিশোরী প্রশ্ন করল, কিরকম? বাড়ির লোক আমাকে ধরে নিয়ে গিয়ে কাছের একটি গ্রামে একটা বাড়িতে বেঁধে রেখেছিল। রাতে সেই বাঁধন ছিঁড়ে পালিয়ে গিয়ে সেই একটি রাত আমি মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। সেই রাতে দেবীকে বললাম, আমি আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। দেবী বিকট হাসি হেসে বললেন, যেতে তোমায় হবেই। এর আগে আমি এইভাবে কাউকে যেতে দিইনি, কিন্তু তুমি আমায় সত্যিকারের ভালোবেসেছ। আর বাকিরা সবাই আমায় চেয়েছিল আমায় বশ করে তাদের ব্যক্তিগত কার্যসিদ্ধির জন্য। নদী তীরের এই 3 মাসের জীবন কি আমিও ভুলবো ভেবেছ? আমাদের দুজনের কারোর পক্ষেই ভোলা সম্ভব নয়। ভেবো না আমরা সবাই সুখী, আমরাও প্রেমের কাঙাল। কত কাল পর একজন মানুষ আমাদের সত্যিকারের চায়, তার জন্য আমাদের মন চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে থাকে। কিন্তু তা বলে তো নিজেকে সস্তা করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না। তুমি ভেবো না তারানাথ, এই রূপে তুমি আর কোনো দিন আমায় দেখতে পাবে না। তবে তুমি আমার অংশই তোমার মেয়ের রূপে পাবে। আর কিছু শক্তি দিলাম তোমায়, বেঁচে থাকতে কোনো দিন তোমার অন্ন বস্ত্রের অভাব হবে না। দেবীর এই আশীর্বাদের প্রভাবে সত্যিই আমার আজ অবধি কোনো দিনও অন্ন বস্ত্রের অভাব হয়নি। এই বলে তারানাথ তার গল্প থামালো। এখন বাইরে বৃষ্টিও থেমে গেছে। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে কিশোরী বলল, এরকম ঘটনা এর আগে আমি কখনো শুনিনি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।